প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজ হবে ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 9, গতিবিদ্যা। এই চ্যাপ্টারটা অনেক সহজ। কেন সহজ? কারণ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম সূত্র তুমি আগে থেকেই পারো। যেমন তোমার ম্যাথ ফার্স্ট পেপার গতিবিদ্যা একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের সূত্রগুলো এখানে আছে। তার মানে এই চ্যাপ্টারটা খুব সহজ একটা সূত্র। আমি এখন হোয়াইট বোর্ডে যে সূত্রগুলো লিখবো, সেই সবগুলো সূত্র তুমি খাতায় তোলো। যদিও প্রত্যেক সূত্র তুমি জানো, প্রতিটা সূত্রই তুমি জানো, তারপর তুমি খাতায় তোলো। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। অসংখ্যবার এই সূত্র অঙ্ক করছো তোমরা। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, s ইকুয়াল ইউটি প্লাস হাফ at স্কোয়ার, s ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, s ইকুয়াল ভিটি। টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস এ বাই 2 2t মাইনাস 1। আর তোমাদের একটা প্রাণের প্রিয় সূত্র আছে, এফ ইকুয়াল এম এ, তাই না? না, তোমরা যদি খেয়াল করো বাচ্চারা, এই যে তোমার ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই ভি ইকুয়াল ইউ প্লাস এটি এই সূত্রটা তুমি কখন ইউজ করো? যখন তুমি দেখো প্রশ্নের মধ্যে দূরত্বের মান থাকবে না, প্রশ্নের মধ্যে দূরত্বের মান নাই। যখন দূরত্বের মান থাকে না, তখন সূত্র ইউজ করো ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তুমি এই সূত্রটা কখন ইউজ করো? যখন প্রশ্নের মধ্যে সময়ের মান থাকবে না। এটা কখন ইউজ করো? যখন প্রশ্নের মধ্যে শেষ বেগ থাকবে না। এটা কখন ইউজ করো? যখন প্রশ্ন বলে সমত্বরণ বা সমমন্দন। এটা কখন ইউজ করো? সমবেগ, একদম। আর এটা কি? টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। টি-তম সময় বলতে আমি বুঝাইছি তম সেকেন্ড। মনে করো প্রশ্নে বললো প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে যদি প্রশ্নে তম সেকেন্ডে দূরত্বের মান চায়, তম সেকেন্ডে দূরত্বের মান, তখন আমরা এই সূত্রটা ইউজ করি। তম সেকেন্ড, তম সেকেন্ড বলতে তুমি বুঝতেই পারছো, তৃতীয় সেকেন্ড, প্রথম সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, তম সেকেন্ড। আর এফ ইকুয়াল এম এর সূত্র তুমি অসংখ্যবার করছো। তারপর এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটাও তুমি কিন্তু জানো। এই সূত্রটা তুমি কিন্তু জানো, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বাচ্চারা, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে বা অনুভূমিক দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, অনুভূমিক দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে বা অনুভূমিক দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য হয় এবং সরণ সমবেগে হয়। পরন্ত বস্তুর ক্ষেত্রে বা অনুভূমিক দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য হয় এবং সরণ সমবেগে হয়। দিক বিপরীত হলে, দিক বিপরীত হলে মানে কি? মনে করো যে ঊর্ধ্বগামী একটা বেলুন, বেলুন ঊর্ধ্বগামী
এখন বেলুন থেকে একটা পাথর পড়লো, পাথরটা কোন দিকে পড়বে? নিচের দিকে। তাহলে বেলুনটা ঊর্ধ্বমুখী, পাথরটা নিচের দিক বিপরীত। এখন আমি যদি বলি পাথরটা কত উচ্চতা হতে পড়েছিল, তাহলে এই উচ্চতাটা দিয়েছে, দিক বিপরীত। আর একটা সুন্দর করে তোমাকে বুঝাই। মনে করো একটা বালক তার বাড়ির ছাদ হতে একটা বল উপরে ঢিল মারলো। সে বল কিন্তু উপরে ঢিল মারছে। তুমি কিন্তু বলতে পারতা 2 সেকেন্ড পরে এই বলটার উচ্চতা কত, বা বলটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে। তুমি এতটুকু বললা না, তুমি বললা যে এই বাড়িটার উচ্চতা কত। তুমি বল মারছো কোথায়? উপরে, কিন্তু উচ্চতা চাইছো কোনটা? নিচেরটা, দিক বিপরীত। দিক যদি বিপরীত হয়, অর্থাৎ তুমি তো জানো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বেলুনটা ঊর্ধ্বমুখী বা তুমি বলটা উপরে ঢিল মারছো, উপরে মারো, জি এর মান মাইনাস। উপরে মারছো, জি এর মান কি? মাইনাস। এখন তুমি বল মারছো উপরে, আর সরণ চাইছো কোনটা? নিচেরটার, দিক বিপরীত। এখানে মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? সরণটা বিপরীতমুখী। বলটা মারছি আমরা উপরে, কিন্তু উচ্চ চাইছি কোনটা? নিচেরটা, দিক বিপরীত। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে সরণটা কি? বিপরীতমুখী। তাহলে দিক যদি বিপরীত হয় আমরা সূত্র কি ইউজ করব? মাইনাস এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। মনে করো একটা বালক তার একটা মিনার, এই যে একটা মিনার, মিনারের শীর্ষ হতে তুমি একটা বল উপরে ঢিল মারলা। আর তুমি বললাম যে এই মিনারটার উচ্চতা কত। তুমি বল মারছো কোথায়? উপরে মারছো, যেটা কি? মাইনাস। উচ্চ চাইছো কোনটা? নিচে, দিক বিপরীত। এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? দিকটা কি? বিপরীত। এখন তুমি কিন্তু জি এর মান জানো, 9.8 ms ইনভার্স 2। জি এর মান মিটারে হলো 9.8, কিন্তু জি এর মান যদি আমি ফুটে বলতাম, ফুটে 32। মানগুলো কিন্তু ফুটে মুখস্থ রাখতে হবে। এবং যে ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, ওই ভার্সিটি ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ফুটে আসতেছে, কারণ 32 থাকলে ক্যালকুলেটর ইউজ করতে হয় না। তাহলে বাচ্চারা, আমি জানি তোমরা জি এর মান জানো, তাও আবার লিখছি। জি এর মান মিটারে কত? 9.8। ফুটে কত? 32। জি এর মান মিটারে কত? 9.8, আর ফুটে কত? 32। গুলির বেগ 1/n অংশ হ্রাস পেলে, গুলির বেগ 1/n অংশ হ্রাস পেলে আর কত দূর প্রবেশ করবে? গুলির বেগ 1/n অংশ হ্রাস পেলে আর কত দূর প্রবেশ করবে? ধরলাম আমরা আর এস প্রবেশ করবে। সূত্র হলো n-1 2n-1। আরেকটা দেখি, পরে বুঝাই দিচ্ছি। বললাম গুলির বেগ অর্ধেক হ্রাস পেলে, গুলির বেগ অর্ধেক হ্রাস পেলে আর কত দূর প্রবেশ করবে? গুলির বেগ অর্ধেক হ্রাস পেলে আর কত দূর প্রবেশ করবে? বাচ্চারা, যদি 1/n অংশ প্রবেশ করে, এটা হলো মূল সূত্র, উপর লাইনটা হলো মূল সূত্র। যে 1/n অংশ প্রবেশ করে n-1 হোল স্কয়ার বাই 2n-1। এখন আমি নিচে লাইনে বলছি অর্ধেক হ্রাস পেলে। অর্ধেক হ্রাস পেলে এই সূত্রটাই, কিন্তু এই সূত্রটা সংক্ষিপ্ত রূপ x/3। অর্ধেক বললে 3 দিয়ে ভাগ করলে আনসার। কেমনে? খেয়াল করো, এই মূল সূত্রের মধ্যে কি 1/n অংশ, আর এখানে কি বলছি? অর্ধেক। এখানে 1/n অংশ হ্রাস পায়, এখানে অর্ধেক হ্রাস পায়। তাহলে তোমার n সমান কত হয়ে গেছে? 3।
এন সমান কত হয়ে গেছে 2, এন সমান কত হয়ে গেছে 2। এন এর মান যদি 2 হয় 2 - 1 মানে 1 স্কয়ার করে 1 থাকলো কত x। এন এর মান 2, 2 দুগুণে 4 বিয়োগ 1 কত 3। মানে এইটাই হলো মূল সূত্র। তো ম্যাক্সিমাম অঙ্ক অর্ধেকেরই বেশি, অর্ধেকের অঙ্ক পরীক্ষায় বেশি আসে, এই কারণে অর্ধেকের সূত্রটা আলাদা করে লিখছি। তার মানে বাচ্চারা প্রশ্নে যদি বলে অর্ধেক হ্রাস পায়, যে মানটা দেওয়া আছে ওইটাকে 3 দিয়ে ভাগ করলে আনসার শেষ। আর অর্ধেক ছাড়া অন্য যে কোনো কিছু বললে উপরটা দিয়ে বলবা। অর্ধেক বলে 3 দিয়ে ভাগ করলে আনসার শেষ, আর অর্ধেক ছাড়া অন্য যে কোনো কিছু বললে উপরে মূল সূত্র দিয়ে করবা n-1 স্কয়ার বাই 2n-1। এখন গুলির বেগ n গুণ করা হলে, গুলির বেগ n গুণ করা হলে n স্কয়ারটি তক্তা ভেদ করবে। গুলির বেগ n গুণ করা হলে n স্কয়ারটি তক্তা ভেদ করবে। আবার nটি তক্তা ভেদ করতে, nটি তক্তা ভেদ করতে গুলির বেগ √n করতে হবে। nটি তক্তা ভেদ করতে গুলির বেগ √n করতে হবে। তার মানে আমি যদি বলি যে গুলির বেগ 3 গুণ করা হলো, 3 গুণ করা হলো কয়টি তক্তা ভেদ করবে? 3 স্কয়ার 9টি। আবার যদি বলতাম 9টি তক্তা ভেদ করতে গুলির বেগ কত করতে হবে? 9টি, √9, 3 গুণ করতে হবে। গুলির বেগ √n গুণ করতে হবে। আবার প্রাসের যে সূত্রগুলো তোমরা তো ফিজিক্স ফার্স্ট পেপার গতিবিদ্যা চ্যাপ্টারে অনেক ভালো পড়ছো, খেয়াল করো। উত্থানকাল বা পতনকাল ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। কোন বস্তু তুমি যদি খাড়া উপরে নিক্ষেপ করো, খাড়া উপরে, তখন থিটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1। তার মানে যদি কোনো বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করো তখন ছোটটা কি হবে? খাড়া উপরে নিক্ষেপ করলে তখন সাইন থিটার মান হয় 1, তাই না? খাড়া উপরে নিক্ষেপ করলে সাইন থিটার মান কত হয়? 1। তখন সূত্রটা কি হবে? ইউ বাই কত? জি। বিচরণকাল টি ইকুয়াল 2u সাইন থিটা বাই জি। এটা ঠিক একই কথা, যদি আমরা খাড়া উপরে নিক্ষেপ করি 2u বাই জি। এখানে সাইড নোট দেখে লিখলাম কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে বা কতক্ষণ শূন্যে থাকবে বলতে বিচরণকাল বোঝায়। কখন ফিরে আসবে বা কতক্ষণ শূন্যে থাকবে বলতে বিচরণকাল বোঝায়। বাচ্চারা মনে করো আমি তোমাকে বললাম যে তুমি ওই রুম থেকে ডাস্টার নিয়ে আসো, তুমি ডাস্টার আনতে গেলা আর আসলা না, তার মানে কি? তোমার ফিরে আসা হলো না। তার মানে তুমি ডাস্টার আনতে গেলা আবার আসলা,
তার মানে কিন্তু দৃষ্টান্তে গেলা উত্থান, আবার আসলা পতন। উত্থান আর পতনের মোট সময়কে কি বলি আমরা? বিচরণকাল। মনে করো আমি বললাম যে তুমি নিচে একটা দোকান থেকে একটা কলম কিনে নিয়ে আসো, তুমি কলম কিনতে গেলা আর আসলা না, তারপর ফিরে আসা হইলো না। তুমি কলম কিনতে গেলা আবার আসলা, তার মানে ফিরে আসা হয়েছে। তবে এখানে উত্থানও আছে আবার পতনও আছে। উত্থান আর পতনের মোট সময়কে কি বলি আমরা? বিচরণকাল। তারপরে কোন অঙ্কের মধ্যে প্রশ্ন যদি বলে 10 সেকেন্ড পরে ফিরে আসে, কার মান হবে? বিচরণকাল। 20 সেকেন্ড পরে ফিরে আসে, কার মান? বিচরণকাল। কখন ফিরে আসবে, কার মান চাইছে? বিচরণকাল। আবার কতক্ষণ শূন্য থাকবে, তুমি খেয়াল করো, তুমি এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করলা, তো বস্তুটা শূন্য আছে, ভূমিতে আসার আগ পর্যন্ত সে কি আছে? শূন্যই আছে, তাই না? তার মানে কতক্ষণ শূন্য থাকবে? শূন্য আছে, শূন্য আছে, ভূমিতে আসার আগ পর্যন্ত সে শূন্যই আছে। তো এখানে উত্থানও আছে আবার পতনও আছে। উত্থান আর পতন এর মোট সময়কে আমরা কি বলি? বিচরণকাল। তার মানে প্রশ্ন প্রশ্ন যদি বলে কতক্ষণ শূন্য থাকবে, তার মানে কার মান চাইছে? বিচরণকালের মান চাইছে। সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। যদি খাড়া উপরে নিক্ষেপ করো, সাইন থিটার মান হয় 1 ইউ স্কোয়ার বাই 2g। বাচ্চারা, এই সূত্রগুলোর ক্ষেত্রে যদি তুমি অঙ্কের মধ্যে দেখো নিক্ষেপণ কোণ দেয়া আছে, তাহলে তুমি সাইন সাইন লিখবা। আর নিক্ষেপণ কোণের মান দেয়া নাই, তাহলে তুমি সাইন লিখবা না, কি লিখবা? ইউ বাই জি বা 2u বাই জি বা ইউ স্কোয়ার বাই 2g। নিক্ষেপণ কোণ থাকলে সাইন গুলো লিখবা, আর নিক্ষেপণ কোণ দেয়া না থাকলে সাইন লিখবা না। অনুভূমিক পাল্লা আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সর্বাধিক অনুভূমিক পাল্লা আর ম্যাক্সিমাম সমান ইউ স্কোয়ার বাই জি। কেন? তুমি জানো যে নিক্ষেপণ, তুমি জানো যে অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে যদি, অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে যদি নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়। অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে যদি নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়। এটা কিন্তু এমসিকিউ আসে। অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে যদি নিক্ষেপণ কোণ কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। 45 90 1 ইউজ করবে কত? জি। আরেকটা লাইন লিখে ফেলতে পারো যে অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হলে, অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হলে নিক্ষেপণ কোণ 76 ডিগ্রি হবে। অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে যদি নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়, আর অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হলে নিক্ষেপণ কোণ 76 ডিগ্রি হবে। এই উত্থানকাল, পতনকাল, সর্বোচ্চ উচ্চতা, অনুভূমিক পাল্লা, এই সূত্রাঙ্কগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ অবশ্যই থাকে, প্রতি বছরই থাকে। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে আলোচনা করি। এখন কিছুক্ষণ আমরা অঙ্ক করি, অনেকক্ষণ তো লিখলাম, আমি প্রতিটা সূত্রই তোমাদের আগে থেকে জানা ছিল, তাও লিখলাম। এখন কয়েকটা অঙ্ক করি। সবাই শীটের মধ্যে রিটেন পার্ট টুকু দেখো। রিটেন পার্ট আজকের ক্লাসটা একদম সহজ একটা ক্লাস। রিটেন পার্ট এর 1 নাম্বার কোশ্চেনটা তুমি যদি পড়ো, বলছে কি পরিমাণ বল
40 কেজি একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করায় 6 সেকেন্ড পর তার বেগ হয়েছে 18। বলের মানটা বের করতে বলছে। তুমি জানো এফ ইকুয়াল এম এ, আবার এ সমান তুমি জানো ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো একদম সহজ একটা অঙ্ক, তাই না? তুমি যদি 2 নাম্বার অঙ্কটা পড়ো, 2 নাম্বার একই অঙ্ক। 2 নাম্বার অঙ্ক দেখো, 36 কেজি ভরের একটি বস্তুর উপর আদি বেগটা দেয়া নাই মানে শূন্য, কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিট পর তার বেগ হবে 15 কিলোমিটার পার আওয়ার বলছে। কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে বাচ্চারা, তাহলে এখানে আদি বেগ দেওয়া ছিল না, তার মানে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করছি, 1 মিনিট পরে তার বেগ হয়েছে, তাহলে 1 মিনিট পরে এই বেগটা হয়েছে, তার মানে তো আদি বেগ না, 1 মিনিট পরের বেগ শেষ বেগ, আদি বেগ দেওয়া নাই মানে কত? শূন্য। একই সূত্র, এফ ইকুয়াল কত? এম এ, এ সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। 3 নাম্বার প্রশ্ন তুমি যদি দেখো, 3 নাম্বার প্রশ্ন তুমি দেখো যে 2 কেজি ভরের একটি বস্তুর উপর, এখানে আদি বেগ দেয়া নাই মানে শূন্য, স্থির বস্তুর উপর বল প্রয়োগ করছি, এতে 2 সেকেন্ডে তার সরণ হয়েছে 4 মিটার। 2 সেকেন্ডে সরণ কত হয়েছে? 4 মিটার। তোমাকে বলের মান বের করতে হচ্ছে, বলের মান। তো বাচ্চারা তুমি কিন্তু জানো যে এফ ইকুয়াল কত? এম এ, তাহলে আমার এ লাগবে। যেহেতু এখানে শেষ বেগ নাই, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, শেষ বেগ না থাকলে সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস এর মান দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে, সময়ের মান দেয়া আছে, তুমি এ সমান বাইরে গেছো 2। তোমাকে বলের মান বের করতে বলছে, এফ ইকুয়াল কত? এম এ, এম এর মান কত? 2, এ এর মানও 2। একদম সহজ একটা অঙ্ক, তাই না? 4 নাম্বার বাচ্চারা, 4 নাম্বার প্রশ্নটা সবাই তুমি পড়ো। 4 নাম্বার প্রশ্নটা পড়ো। 4 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, দেখো বলছে একটা বালক যখন শূন্যে থাকা অবস্থায় তার মাথার উপর চাপ কত। মনে করো যে তুমি 3 তলা থেকে লাফ মারলা, এখন তুমি এই জায়গায় আছো, তুমি ছাদেও নাই আবার মাটিতেও নাই, শূন্যে আছো। শূন্যে থাকা অবস্থায়, শূন্যে থাকা অবস্থায় শূন্য থাকা অবস্থায় প্রতিটি বস্তু ওজনহীন অনুভব করে। ওজনহীন অনুভব, শূন্য থাকা অবস্থায় প্রতিটি বস্তু ওজনহীন অনুভব করে এবং মাথার উপর চাপের পরিমাণ শূন্য হয়। শূন্য থাকা অবস্থায় মাথার উপর চাপের পরিমাণ শূন্য হয়। মনে করো তোমার অনেক টেনশন, অনেক চাপ, তুমি কিছুক্ষণের জন্য চাপ মুক্ত থাকতে চাও, তাহলে তুমি লাফ মারবা, যতক্ষণ তুমি শূন্য থাকবা মাথার উপর চাপের পরিমাণ কি থাকবে? শূন্য। নিচে পড়লে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু তুমি কিছুক্ষণ চাপ মুক্ত থাকতে পারবা, তোমার মাথায় কোনো চাপ থাকবে না চাপের উপর। তার মানে তুমি যদি শূন্য থাকো তাহলে মাথার উপর চাপের পরিমাণ কি হবে? শূন্য হবে। এটাই প্রশ্ন। ঢাকা ভার্সিটির একটা এক্স কোয়েশ্চন, শূন্য থাকা অবস্থায় মাথার উপর চাপের পরিমাণ কত? শূন্য। শূন্য থাকা অবস্থায় মাথার উপর চাপের পরিমাণ শূন্য। বাচ্চারা তোমরা এখন 5 নম্বর কোয়েশ্চনটা পড়ো। 5, যদি তুমি 5 নম্বর প্রশ্নটা পড়ো,
দেখো এখানে বলছে, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্নে বলছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে তম সেকেন্ডের সূত্র কি? ইউ প্লাস এ বাই টু, 2t-1। প্রশ্ন বলছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয় সেকেন্ড। আচ্ছা, প্রশ্ন বলছে স্থিতাবস্থা ইউ এর মান 0, ত্বরণের মান দেয়া আছে 2, তৃতীয় সেকেন্ড টি এর মান কত? 3। বলছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। 6 নম্বর অঙ্কটা আমি একটু পরে আসবো। সবাই 13 নম্বর প্রশ্ন পড়বা। 13 নম্বর প্রশ্ন যদি পড়ো, দেখো একদম সহজ একটা অঙ্ক। স্থির অবস্থা 5 সেকেন্ড পর বেগ হয় 180, ত্বরণ কত? তুমি জানো যে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। 14 নম্বর প্রশ্নে বলছে দেখো একটি স্তম্ভের শীর্ষ থেকে এত বেগে, দেখো এই যে একটা স্তম্ভ, এই স্তম্ভের শীর্ষ থেকে তুমি একটা বল উপরে ঢিল মারলা। এখন প্রশ্ন বলছে এই স্তম্ভটা উচ্চতা কত? তুমি বল মারছো কোথায়? উপরে। উত্তর চাইছো কোনটা? নিচেরটা, দিক বিপরীত। আর দিক যদি বিপরীত হয় সূত্র কি? মাইনাস এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ সমান কি হচ্ছে? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্রত্যেকটা মান দেয়া আছে। বাচ্চারা এই অঙ্কটা আর 19 নম্বর অঙ্কটা সেম। 19 নম্বর অঙ্ক কি বলছে? ঊর্ধ্বগামী একটা বেলুন, বেলুন থেকে একটা পাথর নিচে পড়ছে। এই বেলুনটা কত উচ্চতা থেকে নিচে পড়ছে, এইচ এর মানটা বের করতে বলছে। একই সূত্র, মাইনাস এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ সমান কত হবে? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মানগুলো বসাইলে আছে। এখন আমরা 15 নম্বর অঙ্কে যাব। 15 বাচ্চারা সবাই 15 নাম্বার কোশ্চেনটা পড়ো, আরো সহজ অঙ্ক। বলছে গুলির বেগ অর্ধেক। বাচ্চারা গুলির বেগ যদি অর্ধেক হয় আর কত দূর প্রবেশ করবে? x/3। যে মানটা দেওয়া আছে 3 দিয়ে ভাগ করবা। মান দেওয়া আছে কত? 2 ইঞ্চি। 2 দিয়ে 3 দিয়ে কি করবো? ভাগ। গুলির বেগ অর্ধেক হ্রাস পেলে আর কত দূর প্রবেশ করবে? x/3। 16 নম্বর প্রশ্ন। তুমি 16 নম্বর প্রশ্নে যাও। প্রশ্নে বলছে এত মিটার উঁচু স্থান থেকে একটা বস্তুকে তুমি অনুভূমিকভাবে নিক্ষেপ করলা। তো অনুভূমিকভাবে যদি নিক্ষেপ করছো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি একটা কথা হয় 0। যেহেতু মিটার তাহলে জি এর মান কত? 9.8। আর যদি ফুটে থাকতো, এক্স এর মানটা যদি ফুটে থাকতো, জি এর মানটা ফুটে ইউজ করতাম 32। প্রশ্ন বলছে টি কত? আমরা জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। পরন্ত বস্তু, জি কি হবে? প্লাস। এখানে ইউ এর মানটা 0, তাহলে টি সমান কত হচ্ছে? √2h/g। 17 নাম্বার বাচ্চারা, 17 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, দেখো প্রশ্ন বলছে সমতরণ। প্রশ্ন ভালো করে পড়ো। সমতরণের সূত্র কি? S ইকুয়াল ইউ প্লাস v/2 ইন্টু কত? টি। সমতরণ। তো প্রশ্ন বলছে একটি কণা স্থিতাবস্থা হতে ইউ এর মান কত? 0। স্থিতাবস্থা আদিবেগ কত? 0। স্থিতাবস্থা হতে 2 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রশ্নটা ভালো করে পড়ো। একটি কণা স্থিতাবস্থা হতে সমতরণের সূত্র, সমতরণে
স্থিতাবস্থা আদি বেগ 0 2 সেকেন্ড 1 মিটার দূরত্ব অতিক্রম করে। তুমি এখান থেকে ভি এর মানটা পাইছো। এখন তুমি প্রশ্ন দেখো পরে কি বলছে, পরে বলছে যে সমবেগে চলতে থাকবো। সমবেগে চলতে থাকলে, সমবেগে যদি চলে, সমবেগের সূত্র কি এস ইকুয়াল ভিটি। সমবেগের সূত্র কি এস ইকুয়াল ভিটি। প্রশ্ন বলছে পরবর্তী 1 মিটার, পরবর্তী 1 মিটার যেতে তার কত সময় লাগবে, পরবর্তী 1 মিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে পরবর্তী 1 মিটার এই এস এর মান দেয়া আছে, এই ভি এর মান তুমি কত পাইছো 1, কত সময় লাগবে এই টি এর মানটা তোমাকে বের করতে বলছে। আর বাচ্চারা প্রশ্নটা তুমি আবারও মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্নে তোমাকে বলছে যে স্থির অবস্থা হতে সমতরণে, সমতরণের সূত্র কি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সমতরণে, তারপর সমতরণের সূত্র ইউজ করলাম, বেগের মানটা পাইলাম। পরে বলছে সমবেগে চলতে থাকলো, তো সমবেগের সূত্র কি এস ইকুয়াল ভিটি। সমবেগের সূত্র কি এস ইকুয়াল ভিটি। তো আমরা এস ইকুয়াল যেহেতু ভিটি, আমরা ভি এর মান কত পাইছি 1, ভি এর মানটা এখানে বসাইছি। পরবর্তী 1 মিটার এস এর মান কত 1, আমরা টি টুর মানটা পাইছি। আশা করি তুমি 17 নম্বর অঙ্কটাও বুঝে ফেলছো। এখন আমরা 18 নম্বর অঙ্কটা দেখব। 18 নম্বর কোশ্চেনটা পড়ো। একদম সহজ একটা অঙ্ক। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, ইউ স্কয়ার সরি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। 19 নম্বর অঙ্ক তো আগেই করছি, কারণ 14 আর 19 একই রকম অঙ্ক। 20 নাম্বার, এখানে স্রোতহীন অবস্থায় বেগ হলো আর, স্রোত থাকা অবস্থায় বেগ হলো ইউ। আর স্রোতের বেগ হলো ভি। আচ্ছা প্রশ্ন পড়ো। প্রশ্নে বলছে যে স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী সাঁতরিয়ে একজন লোক 4 মিনিটে সোজাসুজি একে অতিক্রম করতে পারে, কিন্তু স্রোত থাকলে সে একই পথ 5 মিনিটে অতিক্রম করতে পারে। তার মানে যেমন স্রোতহীন অবস্থা যে মানটা সেটা আর এর মান। তো বেগ, যেহেতু বেগ মানে কি দূরত্ব বাই সময়, তার মানে 100 মিটার নদীটা পার হতে তার 4 মিনিট সময় লাগে। কিন্তু স্রোত থাকলে এই পথ অতিক্রম করতে, এই পথ মানে কি যেহেতু বেগ, বেগ মানে কি দূরত্ব বাই সময়, দূরত্ব হলো 100, সময় লেগে তার 5 মিনিট। প্রশ্নে বলছে এই স্রোতের বেগটা কত, স্রোতের বেগটা কত। তাহলে ভি স্কোয়ার সমান কত হচ্ছে আর স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি কত হচ্ছে রুট ওভার আর এর মান কত 25 আর ইউ এর মান কত 20। স্রোতহীন অবস্থায় বেগ আর, যখন স্রোত নাই তখন বেগটা হলো আর, আর স্রোত থাকলে সেই বেগটা কত ইউ। তাহলে বাচ্চারা 20 নম্বর অঙ্কটা বুঝছো। সবাই 6 নাম্বার প্রশ্নটা পড়ো। 6 নাম্বার প্রশ্ন দেখো, বলছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার সূত্র কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে কোণের মানটা দেওয়া আছে আলফা বাই 2g। বাচ্চারা এই অঙ্কটার মধ্যে শুধুমাত্র সূত্রটাই চাইছে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে এই সূত্রটাই, শুধুমাত্র সূত্রটাই কমপক্ষে 3 বার আসছে। তুমি জানো এটাই পরীক্ষায় আসে। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। বাচ্চারা তুমি যদি 7 নম্বর কোশ্চেনটা পড়ো, 7 নম্বর কোশ্চেন তুমি দেখো,
মানে বেগের মান দেয়া আছে a, আর কোণের মান দেয়া আছে 30। বেগের মান দেয়া আছে a আর কোণের মান দেয়া আছে 30। এখন sin 30 ডিগ্রির মান কত? হাফ। কত হয়ে গেছে? a²/80g। বলতে সর্বাধিক উচ্চতা কত? আমরা বেগের জায়গায় বেগের মান লিখছি, কোণের জায়গায় কোণের মানটা লিখছি, নিক্ষেপণ কোণের জায়গায়। 8 নম্বর প্রশ্ন যদি পুরো 8 নম্বর, 8 নম্বর প্রশ্ন দেখো, এখানেও সর্বোচ্চ উচ্চতা চাইছে। বেগের মান দেয়া আছে 8√g আর নিক্ষেপণ কোণ দেয়া আছে 30, 64g। এটাও সর্বোচ্চ উচ্চতা কত? তুমি যদি 9 নাম্বার প্রশ্নটা পড়ো, 9 নাম্বার প্রশ্ন দেখা বলছে সর্বাধিক অনুভূমিক পাল্লা কত? সর্বাধিক অনুভূমিক পাল্লার সূত্র কি? u²/g। তো এই অঙ্কের মধ্যে বলছে সর্বাধিক অনুভূমিক পাল্লা কত? বেগের মান দেয়া আছে 30, জি এর মান 10। অত্যন্ত সহজ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। তুমি যদি 10 নম্বর প্রশ্নটা দেখো, 10 নম্বর বলছে সর্বোচ্চ উচ্চতা লাভের সময়। বাচ্চারা খেয়াল করে দাও তো, সর্বোচ্চ উচ্চতা লাভের সময় মানে কি? উত্থানকাল। সর্বোচ্চ উচ্চতা লাভের সময় কি? উত্থানকাল। ইউ sin θ/g। এই অঙ্কের মধ্যে বেগের মানটা দেয়া আছে ভি আর কোণের মানটা দেয়া আছে আলফা। সর্বোচ্চ উচ্চতা লাভের সময়, সর্বোচ্চ উচ্চতা লাভের সময় মানে কি? উত্থানকাল। দশ নম্বর, 10 নম্বর প্রশ্ন তুমি যদি 10 নম্বর তোমরা করছি, 11 নম্বর প্রশ্ন তুমি যদি দেখো, বলছে যে t²/r সমান কত? এই যে টি বিচরণকাল, এর সূত্র তুমি জানো। নিক্ষেপণ কোণের মানটা দেখো তো, নিক্ষেপণ কোণের মানটা দেয়া আছে আলফা। আর হলো অনুভূমিক পাল্লা, এই সূত্র তুমি জানো, 2α/g। 4u² sin² α/g²। sin 2 এর সূত্র কি? 2 sin a cos a। u² কাটা, 2 দিয়ে কাটলে থাকবে 2, g দিয়ে কাটলে থাকবে g। সাইন দিয়ে কাটলে থাকবে সাইন, তার মানে 2/g। তার মানে এটা তো ব্যতিক্রম কোনো অঙ্ক না। তুমি টি এর জায়গায় টি এর সূত্র লিখছো, আর এর জায়গায় আর এর সূত্র লিখছো, পরে ক্যালকুলেশন। 12 নম্বর কোশ্চেনটা তুমি দেখো, 12 নম্বর বলছে h/t² সমান কত? এই ছিল সর্বাধিক উচ্চতা, টি হলো উত্থানকাল বা পতনকাল। u² 2g, g² sin² আলফা কাটা, u² কাটা g/2। তাহলে বাচ্চারা
এই পেজে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল, তাই তো? 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। সবাই এখন এমসিকিউ পার্টে যাবা। অর্থাৎ এখানে এমসিকিউ পার্টের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো এমসিকিউ তো আসতে পারে, আবার রিটেন পার্টেও আসতে পারে, কারণ এগুলো তো শর্ট টেকনিক না, এগুলো তো মূল নিয়মই করি। এই কারণে অঙ্কগুলো লিখিত পার্টেও আসতে পারে, আবার এমসিকিউ পার্টেও আসতে পারে। তো সবাই এমসিকিউ পার্টে যাও। এমসিকিউ পার্টের 6 নাম্বার, ঊর্ধ্বগামী একটি বেলুন। তুমি এটা পারো, এটা আমার করতে হবে না, কারণ এই অঙ্কটা তুমি একটু আগে করে আসছো। হাফ জিটি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা মান বসাই দিবে, এটা তুমি পারো, সহজ অঙ্ক। 9 নাম্বার, 9 নাম্বার অঙ্ক তুমি যদি দেখো বাচ্চারা, একটা লঞ্চ 12 কিলোমিটার বেগে, মানে তোমার লঞ্চের বেগ বা নৌকার বেগ বা সাঁতারুর বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। বলছে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছবে। ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর অধ্যায় তুমি পড়ছো, যে তুমি সোজা অপর পারে পৌঁছতে চাও, নৌকাকে কোন দিকে চালনা করতে হবে। সূত্র হলো কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এখানে স্রোতের বেগ কত 6 আর নৌকার বেগ কত 12, 120 ডিগ্রি। যদিও তুমি কিন্তু দেখো একটা, তুমি লাস্ট ক্লাসে যখন আমি বলবিদ্যার স্থিতিবিদ্যা অংশটুকু পড়াইছি, একটার মান অপরটার দ্বিগুণ কত ডিগ্রি হয় 120 ডিগ্রি, একটা অপরটার দ্বিগুণ হলো কত ডিগ্রি 120 ডিগ্রি। তুমি এভাবে করতে পারো। তাহলে একটা নৌকাকে বা একটা নৌকা বা সাঁতারু যদি সোজা অপর পারে পৌঁছতে চায়, তাকে কোন দিকে রওনা করতে হবে, আলফা গণনা করতে হবে। আর এই আলফাটা সমান কি, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। 9 নাম্বার। বাচ্চারা 14 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 14 এমসিকিউ পার্টের 14। আচ্ছা, এই যে ভূমি আর এই যে একটা দেয়াল, তুমি একটা মইয়ের দৈর্ঘ্য দেয়া আছে 50 মিটার। বলছে মইয়ের এক প্রান্ত, প্রশ্ন ভালো করে পড়ো, মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার, দেয়ালের 40 মিটার উপরে স্পর্শ করে। এই যে মইটার এক প্রান্ত মাটি হতে 40 মিটার উপরে স্পর্শ করছে। প্রশ্নের মধ্যে বলছে মইয়ের অপর প্রান্ত আর দেয়ালের অপর প্রান্তের দূরত্বটা কত। তাহলে এটা দেয়াল মই, প্রশ্ন হচ্ছে মইয়ের এক প্রান্ত দেয়ালের 40 মিটার উচ্চ স্পর্শ করছে। মইয়ের এক প্রান্ত এবং দেয়ালের অপর প্রান্তের দূরত্ব কত, বুঝতে পারতেছো? পিথাগোরাস। তাহলে বললাম এটা পি। অতিভুজ স্কয়ার কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি তুমি এখান থেকে পি এর মানটা বের করতে পারবা। উনিশ নাম্বার,
19 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, প্রশ্ন বলছে একটি বল স্থির অবস্থায় 5 কেজি ভরের উপর 2 সেকেন্ড ক্রিয়া করে থেমে যায়। ভরটি পরবর্তী 3 সেকেন্ডে 72 মিটার, মানে বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর 3 সেকেন্ডে সে 72 মিটার অতিক্রম করে। এই বলের মানটা তোমাকে বের করতে বলছি। বাচ্চারা শোনো, বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু যে চলে সেটা সমবেগে চলে। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু যে চলে সেটা কোন বেগে চলে? সমবেগে চলে। তাহলে বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী 3 সেকেন্ড যে চলছে সে কোন বেগে চলছে? সমবেগে। পরবর্তী এই 3 সেকেন্ড সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 72। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু সে চলে কোন বেগে চলে? সমবেগে চলে। বেগের মানটা কত পাইছো? 24। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী দূরত্বটুকু সে যে অতিক্রম করে সেটা কোন বেগে অতিক্রম করে? সমবেগে। তাহলে প্রশ্ন বলছে বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তীতে কতটুকু অতিক্রম করছে? 72 মিটার। কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। এখন তুমি জানো যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই তো? এই সময়টা ছিল T2, T1। এ সমান কত? ভি মাইনাস ইউ বাই T1। ভি এর মান পাইছো তুমি 24। স্থির অবস্থা হতে বাচ্চারা খেয়াল করো, 3 সেকেন্ডে তাহলে কত হলো এখানে? 8। প্রশ্নে বলছে বলের মান কত? এফ ইকুয়াল কত? এম এ। এফ ইকুয়াল এম এ। এম এর মান দেয়া আছে 5 কেজি। চল্লিশ নিউটন। বলের এসআই একক হলো নিউটন, যেহেতু এখানে মিটার সেকেন্ড এসআই একক, বলের এসআই একক কি? নিউটন। আর সিজিএস একক হলো ডাইন। বাচ্চারা 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে 40 নিউটন কত হবে? 40 × 10⁵ ডাইন। বলের এসআই একক হলো নিউটন আর সিজিএস একক হলো ডাইন। তাহলে বাচ্চারা খেয়াল করে, এই বিষয়টা হলো এরকম, তুমি এখানে একটা স্থির বস্তু ছিল, আদিবেগ শূন্য, তুমি 3 সেকেন্ড তুমি বল প্রয়োগ করছো, এই জায়গায় আসছে। এরপর তুমি বল বন্ধ করে দিছো। এরপরে সে বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর সে আরো 3 সেকেন্ড চলছে। আরো কয় সেকেন্ড চলছে? 3 সেকেন্ড চলছে। এবং বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী 3 সেকেন্ড সে চলছে, এই 3 সেকেন্ডে সে 72 মিটার অতিক্রম করছে। কত মিটার? 72 মিটার। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু সে চলে কোন বেগে চলে? সমবেগে। এখানে তুমি বেগের মানটা পাইছো। বেগের মানটা কত পাইছো? 24। কত পাইছো? বেগের মানটা পাইছো 24। এখানে তুমি আদি বেগ আছে, শেষ বেগ আছে, এখানে তুমি ত্বরণের মানটা পাইছো। এরপরে এফ ইকুয়াল এম এ। এগুলো ফিজিক্সে অসংখ্য অঙ্ক আছে এরকম। নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে এরকম অঙ্ক আছে। তুমি ফিজিক্স অনেক ভালো পারো, এই কারণে আমি ম্যাথ যে আজকে পড়াচ্ছি খুব সহজে পড়াতে পারতেছি, কারণ ফিজিক্স তোমরা অত্যন্ত ভালো পারো। বাচ্চারা সবাই 20 নাম্বার প্রশ্ন করো। 20। তারপরে তুমি যে এখন যে অঙ্কগুলো করতেছো এগুলো কিন্তু শর্টকাট কোন টেকনিক না, তার মানে এই অঙ্কগুলো রিটেন পার্টেও আসতে পারে। 20 নাম্বার, খাড়া উপর দিকে নিক্ষেপ করছো, বলতে সর্বোচ্চ উচ্চতা কত? ইউ স্কয়ার বাই কত? 2g। বেগের মান দেয়া আছে 64। ফুটে বেগের মান দেয়া আছে ফুটে, তাহলে জি এর মানটাও কিসে হবে? ফুটে। যেহেতু তোমার বেগের মানটা দেয়া আছে ফুটে, তাহলে জি এর মানটাও কি হবে? ফুটে। কত? 64 কাটলে থাকবে কত? 64। এত ফুট।
24 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 24 বাচ্চারা 24 নাম্বার প্রশ্ন যদি পড়ো, প্রশ্নে বলছে যাওয়া এবং আসা, যাওয়া এবং আসা এবং সময় লাগে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। তার মানে উত্থান আর পতন এর মোট সময় কয় সেকেন্ড? 6 সেকেন্ড। যাওয়া এবং আসা যদি 6 সেকেন্ড লাগে, শুধু যাইতে কয় সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড। এইটাই প্রশ্ন। যাওয়া এবং আসা সময় লাগছে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। শুধুমাত্র যাইতে কতক্ষণ লাগছে? 3 সেকেন্ড। এটাই 24 নাম্বার প্রশ্ন। তারপর তুমি 28 নম্বর প্রশ্ন বলবো। 28 শূন্যে থাকা অবস্থায় প্রতিটি বস্তু বা প্রত্যেক বস্তু ওজনহীন অনুভব করে। তাই এটার আনসার কত হবে? ওজন কত? ওজন 0। আনসার কত হবে? 0। 28 এর আনসার কত হবে? 0। 32 নাম্বার প্রশ্ন, খেয়াল করো। একটা গুলির ভর দেয়া আছে 5 গ্রাম, আমি কেজিতে নিলাম। রাইফেলটার দৈর্ঘ্যটা, নলের দৈর্ঘ্যটা দেয়া আছে 160 সেন্টিমিটার, মিটারে নিলাম। গুলিটা 800 সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড নিলাম। বলের মান কত? আচ্ছা, এই গুলিটা তুমি করছো, গুলিটা তো একসময় থামবে, শেষ বেগ কত? 0। বলের মান বের করতে বলছে। তুমি জানো যে কৃতকাজ, এটা কিন্তু ফিজিক্সের পড়া, কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এই যে তোমার কৃতকাজ কাজ সমান তুমি জানো Fs, আর গতিশক্তির পরিবর্তন, গতিশক্তি মানে হাফ mv², পরিবর্তন মানে বড়টা বিয়োগ ছোটটা। তাহলে তুমি F বলের মানটা বের করতে বলছে। F সমান কত হচ্ছে? mu²-v²/2s। প্রত্যেকটা মান দেওয়া আছে, বসা দিলে আনসার। বাচ্চা এই 32 নাম্বার আর 39 নাম্বার সেম, একই অঙ্ক। 32 আর 39 নাম্বার অঙ্ক সেম। 35 নম্বর কোশ্চেন যদি পড়ো, 35 তো প্রশ্ন দ্বিগুণ বলা আছে। দ্বিগুণ আমরা লাস্ট ক্লাসে মানে আজকে তো গতিবিদ্যা পড়তেছি, লাস্ট ক্লাস কি পড়ছিলাম আমরা? স্থিতিবিদ্যা বলছিলাম দ্বিগুণ বলা আছে। তাহলে কোন কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আর তুমি যদি এই অঙ্কটা করতে চাও, করতে গেলে সমস্যা নাই। তুমি যদি করতে চাও তাহলে তুমি 9 নাম্বার অঙ্কটা আমাদের করবা। 35 যদি তুমি করতে চাও কেমনে করবা? 9 এর মতো করে, একদম 9 এর মতো করে করবা, একই রকম আনসার। 9 এর মতো করে তুমি করতে পারো। তাহলে বাচ্চারা আমাদের 39 নাম্বার গেল, 35 গেল, ফাইন। 42 নাম্বার। নাম্বার প্রশ্ন তুমি যদি পড়ো, বলছে অনুভূমিক পাল্লা সর্বোচ্চ পাল্লার অর্ধেক হলে, অনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ পাল্লার অর্ধেক হলে নিক্ষেপণ কোণ কত? তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে আগে শর্তটা লেখবা। প্রশ্ন হচ্ছে অনুভূমিক পাল্লাটা সর্বাধিক পাল্লার কত? অর্ধেক। তাহলে তুমি অনুভূমিক পাল্লার সূত্র লেখো, u²sin2α/g। সর্বাধিকটা সূত্র লেখো u²/g, u²/g কাটা, তাই তো? তাহলে তোমার sin2α সমান কত হয়ে গেছে? হাফ। সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। 2α সমান কত? 30। আলফা সমান কত?
তাহলে তুমি কি করছো বলতো, এরকম কিন্তু অনেকগুলো অঙ্ক শীটের মধ্যে আমার আছে, বা পরীক্ষায় অনেকগুলো অঙ্ক আসতে পারে। তোমার কাজ হলো প্রশ্নটা বুঝে শর্তটা লিখবা, পরে যার জায়গায় ওই সূত্রটা লিখবে। ধর আর এর জায়গায় আর এর সূত্র, আর ম্যাক্সিমাম জায়গায় আর ম্যাক্সিমাম সূত্র, যে সূত্রটা বলবে ওই সূত্রটা শুধুমাত্র তুমি লিখে ফেলবা। তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ হয়ে গেল। বাচ্চারা 46 যদি তুমি করতে চাও, 46, তো 46 এ বলছে ম্যাক্সিমাম রেঞ্জ মানে সর্বাধিক অনুভূমিক পাল্লা ইউ স্কয়ার বাই কত জি। তাহলে এখানে 20 আর জি এর মান 9.8। যেহেতু সর্বাধিক অনুভূমিক পাল্লা সূত্র কি ইউ স্কয়ার, ম্যাক্সিমাম রেঞ্জ সর্বাধিক পাল্লা ইউ স্কয়ার বাই কত জি। তাহলে এই প্রশ্নের মধ্যে কোনের মানটা দেওয়া আছে, কোনো কাজে লাগবে না আমাদের। যদি 48 নম্বর অঙ্ক দেখো বাচ্চারা, n-1 স্কয়ার বাই 2n-1। আমরা জানি যে 1/n অংশ হ্রাস পেলে গুলির বেগ 1/n অংশ হ্রাস পেলে আর কত দূর প্রবেশ করবে, এই সূত্র, তাই না? তো প্রশ্নের মধ্যে বলছে 1/3 অংশ হ্রাস পায়, তাহলে n এর মান কত 3। তাহলে তুমি n এর জায়গায় কত লিখবা 3। x এর মান দেয়া আছে 5, n এর মান 3, তাহলে কত হয় এখানে 4 × 5, আর কত দূর প্রবেশ করবে, আর 4 সেন্টিমিটার প্রবেশ করবে। অর্ধেক বললে 3 দিয়ে ভাগ করলে আনসার শেষ, অর্ধেক ছাড়া অন্য যে কোনো কিছু বললে এই মূল সূত্র দিয়ে করতে হবে। বাচ্চারা এখন আমরা 53 নাম্বারটা দেখব। এখন আমরা 53 নাম্বারটা দেখব। তিপ্পান্ন নাম্বার প্রশ্নটা সবাই আগে তোমাকে পড়তে হবে, 53 নম্বর প্রশ্নটা পড়তে হবে। বাচ্চারা তুমি জানো যে উত্থান আর পতন এর মোট সময়কে কি বলি আমরা, বিচরণকাল। তো প্রশ্ন বলছে উত্থানকাল T1, পতনকাল T2, মানে যাওয়া এবং আসা এর মোট সময়টাই কি বিচরণকাল। বিচরণকাল কি উত্থান এবং পতনের মোট সময়। এখন এই যে তোমার উত্থানকালের সূত্র তুমি কি জানো, 2u sin আলফা বাই কত জি, 2u sin আলফা বাই কত জি। যেহেতু প্রশ্ন বলছে খাড়া উপরের দিকে, তাহলে সাইন লেখার প্রয়োজন নাই, কারণ খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 90 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে এখানে তুমি ইউ সমান পাইছো, তাই তো? এখন তোমার প্রশ্নে কি চাইছে, সর্বাধিক উচ্চতা। আর সর্বাধিক উচ্চতার সূত্র কি ইউ স্কয়ার সাইন স্কয়ার ও। যেহেতু খাড়া উপরের দিকে আমাদের লেখার প্রয়োজন নাই। সর্বাধিক উচ্চতার সূত্র কি ইউ স্কয়ার বাই 2g। সর্বাধিক উচ্চতার সূত্র কি ইউ স্কয়ার বাই 2g। তাহলে এটা হলো ইউ, এটাকে তুমি যদি স্কয়ার করো, কত হচ্ছে জি স্কয়ার বাই 4 T1 প্লাস T2 স্কয়ার, এই 2g তো আগে থেকেই ছিল। বাচ্চারা সর্বাধিক উচ্চতার সূত্র কি ইউ স্কয়ার বাই 2g। সর্বাধিক উচ্চতার সূত্র কি ইউ স্কয়ার বাই 2g। ইউ সমান হলো এটা, ইউ স্কয়ার করলে কত জি স্কয়ার বাই 4 স্কয়ার, আর 2g তো আগে থেকেই ছিল। তাহলে জি দিয়ে কাটা যায়, কত হয়ে গেল জি বাই 8 T1 প্লাস T2 স্কয়ার। এটা হলো আমাদের 53 নম্বর অঙ্ক। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখন আমরা যাব 63 নাম্বারটা দেখবো। এখন 63 বাচ্চারা 63 নাম্বার অঙ্কটা দেখো, প্রশ্নটা সবাই পড়ো। 63 নাম্বার প্রশ্ন মধ্যে স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগ সাঁতার কেটে, মানে কি খেয়াল করো,
সাঁতারুর বেগ ধরলাম ইউ, স্রোতের বেগ ধরলাম ভি। প্রশ্ন মতে এই সাঁতারুর বেগটা স্রোতের বেগের √2 গুণ। প্রশ্ন মতে সাঁতারুর বেগটা স্রোতের বেগে কত গুণ? √2 গুণ। কারণ কোন দিকে চালনা করলে নৌকাটি অপর পারে পৌঁছবে? সূত্র কি? cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, স্রোতের বেগ বাই নৌকার বেগ, তাই তো? তাহলে খেয়াল করো, স্রোতের বেগ বাই নৌকার বেগ, cos ইনভার্স। তাহলে স্রোতের বেগ তো ভি, আর সাঁতারুর বেগ বা নৌকার বেগ কত হয়ে গেছে? √2v। √2v 1/√2। ক্যালকুলেটর করে দেখবো, বা cos 45 ডিগ্রির মান 1/√2 হবে 135 ডিগ্রি। cos 135 ডিগ্রির মান কত হবে? 1/√2। cos 135 ডিগ্রির মান কত হবে? 1/√2। তাহলে এখন আমরা 69 নাম্বার দেবো। 69 নাম্বার অঙ্ক তুমি দেখো, বলছে স্থির অবস্থা, ইউ এর মান 0। প্রশ্ন করো, সময়ের মান দেওয়া আছে 15 সেকেন্ড। পরের প্রশ্নে বলছে শেষ বেগ দূরত্ব কত। প্রশ্নের প্রথম লাইনে দেখো লেখা আছে ধ্রুব ত্বরণ। ধ্রুব ত্বরণ মানে সমতরণ, ধ্রুব ত্বরণ মানে সমতরণ। সমতরণের সূত্র কি? u প্লাস v/2 ইন্টু টি। ইউ এর মান, ভি এর মান, টি এর মান। আনসার। তাহলে বাচ্চারা তোমার এই এমসিকিউ পার্টে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু রিটেন পার্টে আসতে পারে। আবার রিটেন পার্টে যেমন যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোও কিন্তু এমসিকিউ পার্টে আসতে পারে। তার মানে তোমার এই রিটেন পার্ট, এমসিকিউ পার্ট, প্রত্যেকটা অঙ্ক, প্রতিটা অঙ্ক অনেক যত্ন সহকারে শেষ করবে। এমসিকিউ রিটেন পার্টে তো সবগুলো করেই দিছি, আর এমসিকিউ পার্টের মধ্যে যে অঙ্কগুলো মনে হয়েছে যে তোমার বাসায় একটু তুমি আটকা পড়তে পারো বা তোমার সময় লাগতে পারে, ওই অঙ্কগুলো আমি বেছে বেছে করে দিছি। তোমরা রিটেন পার্ট এবং এমসিকিউ পার্টের প্রতিটা অঙ্ক অনেক যত্ন সহকারে শেষ করবা। এছাড়া আমি মেইন বইয়ের কয়েকটা অঙ্ক দাগাই দিব, এই অঙ্কগুলো তুমি যদি আমার সিটির অঙ্কগুলো ছাড়া এই অঙ্কগুলো যদি এক্সট্রা একটু পড়ো তোমার জন্য উপকারে আসবে। তাহলে আমি এসইউ আহমদের বই, এসইউ আহমদ এর বইয়ের 9.1 ম্যাথ সেকেন্ড পেপার 9.1, খুব বেশি 2-3টা অঙ্ক দিব। 1-2, 2-1, 9-1, 9.3, 9.1 এর পরে 9.3, 1-2, 7-7, 8-1-2, 9.4, 9.4 এর তোমার 4, 9.4 এর 4, 4 করলে 9.4 এর 4 করলেই হবে। 9.4 এর 4, 9.5, 9.5, 2-3,
তারপর তোমার 11, 24, এই 4-5টা অঙ্ক, মানে আমি যেগুলো করাইছি এই অঙ্কগুলো ছাড়াও যদি তুমি এই 4-5টা অঙ্ক করে রাখো মেইন বই থেকে, তোমার জন্য উপকারে আসবে। তাহলে বাচ্চারা, আমাদের আজকে এই গতিবিদ্যা অংশটুকু শেষ হয়ে গেল। রিটেন পার্টের অঙ্কগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে, আবার এমসিকিউ এর অঙ্কগুলো রিটেন পার্টে আসতে পারে। তার মানে রিটেন পার্ট, আমার শীটের রিটেন পার্ট এবং এমসিকিউ পার্টের প্রতিটা অঙ্ক তুমি অনেক যত্ন সহকারে শেষ করবা। ম্যাক্সিমাম অঙ্ক আমি করে দিছি, বাকিগুলো তুমি নিজে নিজে শেষ করবা। আর মেইন বই থেকে এসসিও আহমদের বই, মেইন বই থেকে এইগুলো তুমি যদি করে রাখো তোমার জন্য উপকারে আসবে। তাহলে বাচ্চারা আজকে এতটুকুই থাকুক, আজকের পড়াটা আজকেই সুন্দর করে শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।